সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা প্রতি বুধবার সন্ধ্যা ৭টা বাজে ৫ মিনিট তাকবীর টিভি থেকে লাইভ প্রচারিত হয়, যেটা দেখা যায় বিশ্বব্যাপী। আপনি যে অনুষ্ঠানটা আমাদের দেখতে পাবেন সেটা হচ্ছে অনলাইনে www.takbir.tv/live। এই অনুষ্ঠানটা বার্মিংহাম থেকে সরাসরি সম্প্রচারিত হয়। অনেক কথা অনুষ্ঠান এবং ইসলামের বাগান উভয় অনুষ্ঠান যেটা প্রচারিত হয় হেল্পের সৌজন্যে। হেল্প কাজ করছে আর্থ মানবতার সেবায় বিশ্বব্যাপী, রিগার্ডলেস অফ দ্য রেস অ্যান্ড রিলেশন অ্যান্ড রিলিজিয়ন। হেল্পে যে কাজগুলো করে সেটা বাংলাদেশেও করে, ইন্ডিয়াতেও করে, পাকিস্তানেও করে, আফগানিস্তানেও করে, আবার মধ্যপ্রাচ্যেও করে। এই অনুষ্ঠানটা এমন করে আমরা করি যে যাতে আমরা সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি এবং আপনাদের দ্বারগুড়ায় পৌঁছে যায়। আর্তমানবতার সেবায় যেহেতু কাজ করে, আপনি সেখানে জড়িত হতে পারেন। এটা একটা মহৎ কাজ। মহৎ কাজে যদি আপনাকে বিলায় দেন, জড়িত করেন, তাহলে আপনি অবশ্যই সম্মানিত হবেন। আগামীতে ভবিষ্যতে আপনার মর্যাদা বাড়বে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো কি, আর্তমানবতার সেবায় যে যখনই আপনি কাজটা করবেন, ইউ উইল ফিল প্রাউড ইয়োর সেলফ। আপনাকে কেউ এসে সম্মানিত করতে হবে না, নট অফ দ্য এনি সোসাইটিস। আপনি যদি আর্থমানবতার সেবায় কাজ করেন আর আপনি যদি দেখেন যে আপনার এই কাজের ফসল হিসাবে কেউ একটা হাসি দিচ্ছে, মুচকি হেসে আপনাকে বলল আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, এই যে তৃপ্তি, এটা মনে হয় যেন জীবনের সেরা অস্কার। আমরা এই অনেক কথা অনুষ্ঠানটা প্রতি বুধবারে সন্ধ্যা ৭টা বাজে ৫ মিনিটে হয়। হ্যাঁ, কিছু ব্যতিরেকে অনেক দিন আমাদের অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করতে হয়, এটা বিভিন্ন বিষয়ে চলে আসে। তবে আমাদের যে একটা ধারাবাহিকতা সেটা আমরা রক্ষা করে চলার চেষ্টা করি এবং সেটা সন্ধ্যা ৭টা বাজে ৫ মিনিটই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা আপনার দেখতে বলবেন না, অন্যদেরকেও বলবেন। আমরা এই অনুষ্ঠানে, বিশেষ করে এই অনুষ্ঠানে আমাদের কমিউনিটির সুধীজনদের সাথে কথা বলি, গুরুজনদের সাথে কথা বলি, বিভিন্ন ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমাদের এই অনেক কথা অনুষ্ঠানে বিগত দিনে যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু আমি অনেক সাড়া পাচ্ছি। বিশেষ করে বার্মিংহাম অঞ্চল থেকে, আমার লোকাল, যেহেতু এই অনুষ্ঠানটা বার্মিংহাম থেকে সম্প্রচারিত হয়, বার্মিংহাম থেকে আমি প্রচুর কল পাচ্ছি এবং সহযোগিতাও পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই মিডল্যান্ড, মিডডেল অঞ্চলের যারা আমাদেরকে সহযোগিতা করছেন, যারা আমাকে সম্মান জানাচ্ছেন, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি এবং আমিও আপনাদেরকে সম্মান দিতে প্রস্তুত। অপেক্ষা করুন, ইউ উইল বি মাই নেক্সট গেস্ট। ডোন্ট নিড টু হেজিটেট। আপনার এখানে ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো দরকার নেই। আমরা অবশ্যই আপনাকে নেব, আপনারটাকে সাড়া দেবো। ইউ উইল বি আওয়ার নেক্সট গেস্ট। আমাদের সাথে যদি যোগাযোগ করতে হয় www.takbir.tv/live, আমাদের সাথে যোগাযোগ যদি করতে হয়, এই অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতা করতে হয়, আলোচনা করতে হয়, আমাদেরকে লিখুন ahmad@takbir.tv। আমি আবার বলছি ahmad@takbir.tv। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইউরোপ থেকে অনেকেই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি অনেক মেসেজ পাই আপনাদেরকে, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। মধ্যপ্রাচ্যের যে ভাইয়েরা, এই অনুষ্ঠানটা যেহেতু দেখা যায় সারা বিশ্বব্যাপী, আপনারা যারা দেখেন, আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আই লাভ ইউ দ্য গাইজ মেক এ কমেন্ট অন ইট। যে কমেন্টগুলো আপনারা করেন, আই ওয়েলকাম ইউর কমেন্টস। আমরা অনেক কিছু শিখি সেখান থেকে এবং আমরা উই ট্রাই টু ডেলিভার আজ ইউর রিকোয়ারমেন্টস। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলবো যে আমাদের সমাজের একজন অগ্রজ গুরুজন, বার্মিংহাম অঞ্চলে আজকে দীর্ঘদিন থেকে তিনি এসেছেন। ওনাকে আমি আরেকদিন আমার অনুষ্ঠানে পরিচয় করে দিয়েছিলাম। এই অনুষ্ঠানে আমরা সেই অনুষ্ঠানটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, ওনার কিছু কথা আরও বাকি।
তো অনেক কথা অনুষ্ঠানে যদি কথা বাকি থাকে তাহলে সুন্দর মানায় না নিশ্চয়। তাই আমরা ওনাকে আবার নিয়ে আসলাম। ওনার নাম হচ্ছে, আমি লেখক হিসাবে উনি পরিচিত, শুধু লেখক নয়, উনি একজন রাজনীতিবিদ। দীর্ঘদিন থেকে কমিউনিটির সাথে জড়িত আছেন, কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন। বার্মিংহামের বাংলাদেশি সমাজে, বিশেষ করে বার্মিংহাম অঞ্চলে, ইনার বার্মিংহাম অঞ্চলে বাংলাদেশি সমাজে যে কিছু উল্লেখযোগ্য কাম এবং সাফল্য আমরা এসেছে, এগুলো ওনাদের হাত ধরে এসেছে। আসুন আমরা ওনার থেকেই জানি এবং ওনার ব্যাপারে আমরা আরও বলবো। ওনার নাম হচ্ছে আলী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলী ইসমাইল, এবং উনি সিলেটের বিয়ানীবাজারের থেকে এখানে এসেছেন। ওনার একটা বই আছে, বইটা হচ্ছে সিলেট টু বার্মিংহাম। এইগুলা মানে খুব আগ্রহ নিয়ে পড়ি এবং পড়ার কথা তাদের থেকে নিয়ে আমরা অনেকটা জানি। উনি আরও অনেক বই লিখেছেন, যেমন একটা বই লিখেছেন 21। এখানে অবশ্য মোহাম্মদ নেই, শুধু আলী ইসমাইল লেখা, সেজন্যই আমি অনেক জায়গায় শুধু আলী ইসমাইল। তো এই বইগুলা লিখেছেন উনি। ওনার ভূমিকা স্বরূপ আমি আপনাদেরকে দিতে গেলে প্রথমেই একটা বলি, উনি সংস্কৃতি মনর। উনি যখন যে কাজগুলা করেছেন, তারা যে কাজগুলা করেছেন সেই কাজগুলা কিন্তু আসলেই আমাদেরকে অনেক প্রেরণা দেয় এবং আমরা অনেকটা শিক্ষা দিতে পারি। আমি আপনাদেরকে বলতে পারি এটাই সম্ভবত, মানে ওনার মতে এবং আমারও জানা মতো আর কি, আমার যে একটা অনুসন্ধান আছে, আমার ব্যক্তিগত অনুসন্ধান, সেই অনুসন্ধান অনুযায়ী ওনারা একটা বাংলা পত্রিকা যেটা বের করেছিলেন ফোর্টনাইটলি, যেটা বাংলাদেশি সমাজের মুখপত্র হিসেবে ওনারা প্রচার করতেন, সেটা বার্মিংহাম থেকে, এবং বার্মিংহাম থেকেই সর্বপ্রথম পত্রিকাটা ওনারা শুরু হয়েছে, তাও হাতে লিখে 1971। এবং এই পত্রিকাটার নাম হচ্ছে বিদ্রোহী বাংলা। দিস ইজ ফোর্টনাইটলি নিউজ পেপার। আর আমার হাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3rd ইস্যু, বার্মিংহাম, সানডে 21 মার্চ 1971। স্বাধীনতা যুদ্ধের আগের থেকে, অনেক আগের থেকে তারা ধারাবাহিকভাবে এই পত্রিকাটা হাতে লিখে প্রচার করতেন, ফটোকপি করে করে, এবং তার নাম দিয়েছিলেন বিদ্রোহী বাংলা। আমি আপনাদেরকে সেটা দেখাইলাম। এটাই হচ্ছে ব্রিটেনের, বিলেতের প্রাচীনতম প্রচারপত্র, সংবাদ মাধ্যমে যারা আছে বা সংবাদপত্র প্রকাশে যারা করেছেন, সেই বিদ্রোহী বাংলাটা ওনারা সর্বপ্রথম করেছেন। সেজন্য ওনাকে বলা যায় যে উনি বিদেশে বাংলাদেশের একজন জীবন্ত মুক্তিযোদ্ধা, এবং উনি নিজে দেখা করেছেন জনাব আতাউল গনি উসমানী সাহেবের সাথে, যিনি বাংলাদেশের সর্বাধিনায়ক ছিলেন। উনি লন্ডন থেকে ফ্লাই করে কলকাতায় যাইয়া উনি ওনার সাথে মিটিং করেছেন, উনি চিঠি লিখেছেন। ওনারা মতামত, যে আন্তর্জাতিক মতামত যেগুলো আছে, লবিং যেগুলো আছে, ওরা করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছেন, সাহায্য প্রেরণ করেছেন। আসুন আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার থেকে আমরা আরও জানি। আপনাকে স্বাগতম জনাব আলী ইসমাইল সাহেব। আমি তো আসলে অবাক হলাম যে আপনারা বিদ্রোহী বাংলা অনেক দিন থেকে করেছেন, সেটা তো আমার জানা ছিল না। তবে বার্মিংহামে আমি এতটুকু জানি যে আপনি সামাজিক এবং রাজনৈতিক অনেক সংগঠনের সাথে জড়িত, যেমন বাংলাদেশ কাউন্সিল, যেমন মাল্টিপারপাস সেন্টার, এগুলো সবগুলো তো আপনাদের হাত দিয়েই। তো এবার আমি আপনার থেকে জানবো যে বার্মিংহামের আপনার ভূমিকাটা ব্যাপারে যদি আপনি একটু বলেন, তাহলে আমার দর্শকরাও একটু শুনবে এবং বুঝবে। ধন্যবাদ জনাব হাফিজ আহমদ সাহেব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাকে এই বাংলা অনুষ্ঠানে দাওয়াত করে আরেকদিনে এনেছিলেন, আজকেও আবার আমাকে এই সম্মান দেওয়ার জন্য আর এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ। বার্মিংহামের এই জিনিসগুলো আমি 2-3 ভাগে আপনাকে, যদি আপনি আমাকে 2-3 ভাগে জিজ্ঞাসা করেন, যেমন একটা হলো বার্মিংহামের কর্মকাণ্ড, একটা হলো মুক্তিযুদ্ধে বার্মিংহাম, আর একটা হলো সর্বপ্রথমে আমি বার্মিংহামে যে সময় এসেছিলাম সে সময়ের বার্মিংহামের অবস্থা, সার্বিক অবস্থা কী ছিল, আর আরেকটা হলো এডুকেশন অফ আওয়ার জেনারেশন। এই 4টা জিনিস 4 ভাগে যদি বলেন তাহলে আমি বলবো। তো আপনার প্রশ্ন অনুযায়ী আমি প্রথম বলবো, আসলে এটা কোনো প্রশ্ন বা উত্তর না, এটাতে আমরা কথা বলি আর কি। অবশ্যই অবশ্যই। তো এটা আপনি যেহেতু যেটা বলছেন যে 4টা
ব্যাপার। খুব শীঘ্র হ্যাঁ, ছোট ছোট করে আমি বলবো। আপনি যদি আপনার ভূমিকাটা এই 4টা ভাগে বিভক্ত করে বলেন তাহলে সেটাই মন্দ কি? দ্যাটস গুড। আমি এসেছিলাম এদেশে 1963-তে। আমি আসার পরই 2 সপ্তাহের মধ্যে আমার মনে হয় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা মিটিং লেস্টারে ছিল। আমার বড় ভাই তার সদস্য ছিলেন, আমাকে উনি নিয়ে গেলেন। তো মিটিংটা এই সময় ছিল, একজন মিস্টার মনির, হি ইজ ফ্রম ওয়েস্ট পাকিস্তান, তথা পাকিস্তান। আর আমাদের এদিকের আমাদের বাদেশ্বরের টি আহমদ সাহেব, উনি ছিলেন সেক্রেটারি, মিস্টার মনির ছিল প্রেসিডেন্ট। ওই দিন থেকে আমি ওয়েলফেয়ারের জেনারেল সদস্য হয়ে গেলাম। তারপর আমার যাত্রা শুরু। ওয়েলফেয়ারে আমার নিজস্ব কাজকর্ম করি। তখনকার সময়ে স্বাভাবিকভাবে ফ্যাক্টরি ওয়ার্কই ছিল মেইনলি, আর ইমিগ্রেন্টরা অন্য কোনো বড় জব পাওয়া মুশকিল ছিল। ফ্যাক্টরি ওয়ার্ক আমিও করতাম, যদিও আমি পোস্ট অফিস সর্টিং অফিসে কাজ করেছি। তো ওই কাজ করি, অবসর সময়ে বাংলাদেশ ওয়েলফেয়ারে যাই। এই করে চললো। ওয়েলফেয়ারের শেষ পর্যন্ত আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সেই ওয়েলফেয়ারটি কি বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার? ইট ইজ বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার, বাট কিন্তু আমার অনুসন্ধানে, এটার প্রথম ইতিহাস আরো আছে। আমি দুঃখিত, বাট আমার অনুসন্ধান অনুযায়ী তখন কিন্তু বাংলাদেশ ওয়েলফেয়ার ছিল না। আমাকে একটু বলতে দিলে আমি পরিষ্কার করে দিই। এটা ছিল বেঙ্গল বেরিয়াল সোসাইটি ইন 1944। জি, 1944-এর এটা প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল বেরিয়াল মানে সোসাইটি। যেটা আমি জেনেছি। না, এটাই আমি বলি, বেরিয়াল সোসাইটি। তার পরবর্তীতে এটা পাকিস্তান হওয়ার পর এটা হয়ে গেল পাকিস্তান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মানে সেটা স্বাধীনতার পরে। সাথে সাথে সেটা চেঞ্জ না, স্বাধীনতার আগে এটা পাকিস্তান ওয়েলফেয়ার। সেটা একটা রূপ নিল 47, আরেকটা 47 না 44, এর বাদে পরে 47, তারপরে আরেকটা ধাপে সেটা 71 বিভক্ত হলো 71। 71-এ। এখন আপনার ভূমিকা যদি আমরা দেখি তাহলে সেখান থেকে আছে আমরা মানলাম, তবে মনে করেন বিশেষ করে যে ভূমিকাটুকু আপনারা রেখেছেন বাংলাদেশ কাউন্সিল এবং মাল্টিপারপাস সেন্টার। আমি বাংলাদেশ কাউন্সিল এটা একটা আমরেলা অর্গানাইজেশন। এখানে তখনকার সময়ে 35 থেকে 37টি অর্গানাইজেশন অ্যাফিলিয়েটেড ছিল, যদিও বর্তমানে আরও বেশি। তো এই আমরেলা অর্গানাইজেশনের আমি সেক্রেটারি জেনারেল ছিলাম। সেক্রেটারি জেনারেলের কার্যক্রম ইভেন চেয়ারম্যানের চেয়েও বেশি। তার পরবর্তীতে আমি বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলাম। নির্বাচিত সেক্রেটারি জেনারেলও ছিলাম, নির্বাচিত চেয়ারম্যান হলাম। তখন কি কাজ করেছেন, মানে উল্লেখযোগ্য ব্যাপারটা? এটা হিউজ কাম করেছি। যেমন ধরেন, এই হঠাৎ করে জিজ্ঞাসা করার সব কথা মনে আসবে না। যেমন ধরেন, আমাদের হাই কমিশনে আমাদের যে নো ভিসা চার্জ করতো, আমি প্রধানমন্ত্রী 1996-এ যে সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, আমি তার কাছে লিখে এই ফিসটা মওকুফ করিয়েছিলাম। অবশ্য পরবর্তী বিএনপি সরকার এসে আবার এটাকে লাগিয়ে দিয়েছে, এখন চলমান অবস্থায় রয়েছে। আমি খুব উল্লেখযোগ্য 2-3টি ঘটনা বলছি। তারপর ধরেন, আমরা একটা সেন্টার করার জন্য, শুধু বাঙালিদের জন্য আমরা অনুসন্ধানে লাগি, কন্টিনিউয়াস অনুসন্ধান করছি। এর মধ্যবর্তীতে আমরা কমিউনিটির বিভিন্ন কাজ করতাম। যেমন ধরেন, কোনো গৃহহীন হলে তাকে সাহায্য করতাম ঘর পাওয়ার জন্য। যেমন ধরেন, কোনো লোকের ইমিগ্রেশন প্রবলেম থাকলে এটার জন্য আমরা তাকে সাহায্য করতাম। যেমন ধরেন, কোনো লোকের এডুকেশনের ব্যাপারে, তার ছেলের কোনো প্রবলেম থাকলে এ ব্যাপারে সাহায্য, যাবতীয় একটা মানে অ্যাডভাইস সেন্টার হিসেবে কাজ করতো। সবচেয়ে বৃহৎ কাজটা আমরা একটা সেন্টার করার জন্য আমরা চেষ্টা করতে লাগি। এটা একটা বড় কাজ, এটার জন্য একটা জায়গার দরকার এবং প্রচুর ফান্ডিংয়ের দরকার। আমি
যদি শেষ পর্যন্ত সময় কুলাবে না, এই জন্য শর্ট করেও বলছি। তো আমরা 1996-এ খুব সম্ভবত আস্টার সিটি চ্যালেঞ্জ নামে একটা প্রোগ্রাম শুরু হলো। আমরা তখন তাদের কাছে অ্যাপ্লাই করি যে আমরা আমাদের একটা আমাদের ওই 1 আওয়ার পারসন আমরা একটা সেন্টার করতে চাই। তখন সিটি চ্যালেঞ্জের প্রধান ছিল মিস্টার ফিল্ড ব্লান্ডেলকে আমরা কনভিন্স করলাম। তারা বললো একটা জায়গা যদি পাওয়া যায়। আমরা আজকের ভিক্টোরিয়া রোডে যে মাল্টিপারপাস সেন্টার হয়েছে সেই জায়গাটি আমরা খবর নিয়ে আমরা জানলাম যে আমরা জায়গা পেয়েছি। তখন তারা অ্যাগ্রি করলো যে ইয়েস, যদি ইকুয়াল ফান্ডিংয়ের ব্যবস্থা থাকে তাহলে আমরা ফান্ডিং করব। তখন আমরা ইউরোপিয়ান সোশ্যাল ফান্ডকে কনভিন্স করলাম। ইউরোপিয়ান সোশ্যাল ফান্ড বলল যদি সিটি চ্যালেঞ্জ ফান্ড দেয় তো আমরা ইকুয়াল ফান্ড দেব, মিউচুয়াল ফান্ড দেব। এই দুজনকে আমরা এগ্রি করায় তারপরে ন্যাশনাল লটারি, বার্মিংহাম টাস্ক ফোর্স, বিজনেস ইন দি কমিউনিটি এরা আমাদেরকে ফান্ডিং করলো। সো মাল্টিপারপাস সেন্টার ইজ দ্য ব্রেইন চাইল্ড অফ বাংলাদেশ কাউন্সিল। তো এরপরে এই বাংলাদেশ কাউন্সিলে আপনার অগ্রণী ভূমিকা ছিল এই মাল্টিপারপাস সেন্টার যখন হয় তখন? প্রথম আরম্ভ যে সময় করি তখন আমি মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ছিলাম। তারপরে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের না দাঁড়ান, এই কাজ চলতে চলতে আরেকটা নির্বাচন হলো বাংলাদেশ কাউন্সিলে। এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী হই চেয়ারম্যানের জন্য। আমার প্যানেল এবং আমরা বিজয়ী হই এবং আমি সেক্রেটারি জেনারেল থেকে আমি তখন চেয়ারম্যান নিযুক্ত হই বাংলাদেশ কাউন্সিলে। এখন তো আপনাদের কারণেই বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার প্রতিষ্ঠিত এবং ভালো করে যাচ্ছে। আরেকটু যদি আমাকে বলতে দিন, তো মাল্টিপারপাস সেন্টারের বিষয়ে আমাদের সংবিধান বলে বাংলাদেশ কাউন্সিলে যারা বিজয়ী হবেন তাদের মধ্যে থেকে 7 জন মাল্টিপারপাস সেন্টারে ডাইরেক্টর বোর্ড গঠন করবেন। এর মধ্যে কিছু লোক বাদশাহ দেন যে না এটা হলে, কারণ তারা বিজয়ী হতে পারেন নাই। বাদশাদার ধরুন আমাকে ইংরেজ ভদ্রলোক ফিল্ড ব্লান্ডেল উনি অনুরোধ করলেন যে আপনি পপুলার, আমি জানি আপনি এই হবেন, প্লিজ আমাকে একটা চান্স দেন, এই কমিউনিটির মধ্যে গণ্ডগোল না হওয়ার চেয়ে আরেকটা ইলেকশন আমরা করে নেই শুধু মাল্টিপারপাসের জন্য। যদিও সংবিধান অনুযায়ী এটা দরকার ছিল না, আমি রাজি হলাম কমিউনিটির বৃহত্তর স্বার্থে। এই নির্বাচনগুলো কিন্তু প্রত্যেকটা নির্বাচন সিটি কাউন্সিল ইলেকশন কমিশনার হিসাবে তারা করলো। এই নির্বাচনেও আমি এবং আমার প্যানেল বিজয়ী হলাম। বিজয়ী হওয়ার পর আমি বোর্ড গঠন করলাম 7 জন ডাইরেক্টর বোর্ডে, এবং আমি একজন ডাইরেক্টর এবং নির্বাচিত ডাইরেক্টর বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান। তো এই হলো স্টার্টিং বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে। এটা যদি কি কাজ ছিল আপনি যদি আমাকে না, সেটা আপনি বলছিলেন 4 ভাগে আপনি বলবেন, তো আপনার 2 ভাগ বলা হয়ে গেছে, আর 2 ভাগ বাকি রয়ে গেছে। আচ্ছা, এখন আপনি বলেন সেটা এডুকেশনে কি ভূমিকা রেখেছে বাংলাদেশি সমাজে। আচ্ছা, শুধু সেটা নয়, আমি এডুকেশনের ব্যাপারটা বলবো আমি নিজে কী ভূমিকা রেখেছি এবং মাল্টিপারপাসকে কীভাবে সম্পৃক্ত করেছি। আমি এডুকেশনের ব্যাপারে 1 নম্বর প্রায়োরিটি দিয়েছি। আমি 1-to-1 কাজ করেছি, হাউস টু হাউস কাজ করেছি, ম্যান টু ম্যান এডুকেশনের জন্য আমি চেষ্টা করেছি। কারণ এডুকেশন ইজ দি ব্যাকবোন, এবং এডুকেশন না হলে আমাদের নেক্সট জেনারেশন এগোতে পারবে না এদেশে। আমরা কম্পিট করতে পারবো না হোস্ট কমিউনিটির সঙ্গে। তখন আমি এডুকেশনের ব্যাপারে I was the governor of Olno School, I was the governor of Waverley Secondary School, I was the governor of Matthew Bolton College. বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে কলেজে আমি তখন গভর্নর ছিলাম, এবং এই সুবাদে আমি এডুকেশনের ব্যাপারে কাজ করেছি। এমনকি আমি কাজ করেছি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডার সেক্রেটারি এমপি স্টেলা মরিস এমপি
She was the under secretary of British cabinet, British government. যাই হোক, আমরা শুনলাম আপনার থেকে। এখন আপনি আমাদেরকে বলেন, আপনি 4 ভাগের 3 মানে 3টা শোনা হয়ে গেল, আরেকটা আপনি সংক্ষেপে যদি বলেন তাহলে বলেন তো সমাজের কতটুকু উপকার করতে পেরেছেন বা কতটুকু এগিয়েছে? Excuse me. আমি দুঃখিত আপনার, কারণ সময় আমাদের স্বল্প, আমরা যেতেই হচ্ছে। আমি সেই হিসেবে কাউন্ট করছি। আপনি 1 ঘন্টা যে বলেছেন, আমার কথাগুলো 1 ঘন্টা ইনশাল্লাহ বলে ফেলবো। হ্যাঁ, তো 3টা বলা হয়ে গেছে, এখন বলেন সমাজের। একটা হলো সেখানে এডুকেশনের ব্যাপারে আমরা অনেক কাজ করেছি। আমরা হোম ক্লাব স্থাপন করেছি, GCSE এর জন্য ইংলিশ, ম্যাথস অ্যান্ড সায়েন্স এটা পড়ার ব্যবস্থা করেছি। আমরা সাপ্লিমেন্টারি বাংলা স্কুল, সেখানে বাংলা পড়াতাম। আমরা এডুকেশনের সব জিনিস মুখস্থ আমার মনের মধ্যে আসছে না। কি মনে করেন যে সমাজ আমাদের অনেক উপকৃত হয়েছে? অবশ্যই আমরা উই ওয়ার এট দি রক বটম ইন 1986। ব্রিটিশ পার্লামেন্টে বলা হয়েছে যে বাংলাদেশি আর দ্য মোস্ট ডিপ্রাইভড অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি even in education. Now in Birmingham we are in second position in education, our children. We are proud of you guys. Thank you very much. আপনি যে ভূমিকা দিলেন, খুব অল্প অল্প করে আমরা জানলাম আপনার ভূমিকার ব্যাপারে, বাংলাদেশ কাউন্সিল এবং মাল্টিপারপাস সহ আরো অনেক ব্যাপারে। আমি নিজেই তো সাক্ষী। আপনি কিন্তু শুধু কবি নয়, আপনি রসিক মানুষও। সাহিত্য আড্ডায় আপনি ছিলেন প্রাণবন্ত। হ্যাঁ, সেই সাহিত্য আড্ডা তো আর নেই, আমি সেই সাহিত্য আড্ডার আমিও একজন মনে করেন দর্শক ছিলাম। You were one of the participants. একটা কথা মাল্টিপারপাস সেন্টারে আমি আবার বলবো, সেটা আমরা আবার এসে বলবো। আচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানটা প্রচারিত হয় বুধবার সন্ধ্যা 7:05। অনুষ্ঠান প্রচারিত হয় হেল্পের সৌজন্যে। হেল্প কাজ করছে আর্থ মানবতার সেবায়, রিগার্ডলেস অফ দ্য রেস, রিলিজিয়ন অ্যান্ড নেশনস। যে আমরা এইটা বাঙালি, এইটা অমুক, এইটা সোমালি, এইটা এই ধরনের কোনো মানে নোংরা মানসিকতা হেল্পের নাই। হেল্প কাজ করে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। এই অনুষ্ঠানটা প্রচারিত হয় হেল্পের সৌজন্যে। হেল্পকে আপনারা সহযোগিতা করবেন। আমরা অনেক কথা বলছিলাম, বার্মিংহামের ব্যাপারে কথা বলতে গেলে আমার নিজেরও ভালো লাগে, কারণ আমি ওই এলাকায়, আমার ওই এলাকায় আমি বড় হয়েছি এবং ওইখানেই আমি আমার বসবাস। আমরা এখন একটা ছোট বিরতিতে যেতে হবে। স্টে উইথ আস, উইল বি রাইট ব্যাক।